কলকাতা হাইকোর্টের নির্দেশে কণ্ঠরমনা দিতে অবশেষে পৌঁছলেন বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 11টার কিছু আগে বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মা ফ্লাইওভার হয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিধাননগর আদালতে। 10 তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া নির্দেশ দিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করার কথা বলেছিলেন, সেই কারণেই কিন্তু তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। যদি তদন্তে সহযোগিতা না করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তার রক্ষা কবচ প্রত্যাহার করবে আদালত এবং দৃষ্টান্তমূলক জরিমানাও সেক্ষেত্রে করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন বিধাননগর আদালতে। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে দুটো ডেট তিনি যাননি, 30শে জুন এবং 8ই জুলাই। অবশেষে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর আজ বিধাননগর কোর্টে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছিল, তুমি জানো যে এক্ষেত্রে হচ্ছে যে প্রথমে বাগুইআটি থানায় একটা অভিযোগ হয় এবং সেই অভিযোগের পরবর্তীকালে সেই মামলা তদন্তভার রাজ্য পুলিশের সিআইডি তারা গ্রহণ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে ডিজে মন্তব্য করেছিলেন বারবার একাধিক জায়গা থেকে, এবং এই ক্ষেত্রে অভিযোগকারীর যেটা অভিযোগ ছিল, এই যে মন্তব্য, সেই মন্তব্যটা হচ্ছে মূলত যারা বিরোধীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই সময় হুমকি দেওয়া হচ্ছিল এবং তারা হচ্ছে ভয় পাচ্ছিলেন, বিরোধীর উদ্দেশ্যে ভয় দেখানো। এই যে ডিজে মন্তব্য, এই মন্তব্য করার উদ্দেশ্য কী ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, ডিজে মন্তব্য কাদের উদ্দেশ্যে করেছিলেন, কেন করেছিলেন? তিনি একজন জনপ্রতিনিধি, তা সত্ত্বেও তিনি এই ধরনের মন্তব্য করলেন কেন, কী উদ্দেশ্যে করেছিলেন, এই ডিজে মন্তব্য করার পিছনে কী কারণ রয়েছে? এইরকম একাধিক বিষয় জেরার মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তার পরবর্তীকালে একাধিক সাক্ষীর যখন সাক্ষ্য গ্রহণ করা হয়, সেই সাক্ষ্য গ্রহণ করার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পেল কালেকশনের জন্য আদালতের দ্বারস্থ হয় সিআইডি। আদালতের দ্বারস্থ হওয়ার পর গত 30শে জুন এই বিধাননগর আদালতে প্রথমে নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসে ভয়েস স্যাম্পেল দিতে হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 30 তারিখ আদালতে আসেননি। 30 তারিখে এই যে নোটিশ, যে আদালতের নোটিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে সিআইডির গোয়েন্দারা তারা হচ্ছে সার্ভ করে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 30 তারিখ আমরা দেখেছিলাম যে আদালতে অ্যারেঞ্জমেন্ট করা হলো, সিআইডির আধিকারিক তারা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। তারপরে আবার ডেট হয় এবং ডেট হয়, সেই তারিখটা হয় 8ই জুলাই। 8ই জুলাই ডেটেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘর হাজির থাকেন, তিনি ভয়েস স্যাম্পেল দেননি। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়, এমনকি সিআইডির তরফ থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই তদন্তকারীদেরকে কিন্তু অসহযোগিতা করছেন। এই ডিজে মন্তব্যের, ডিজের যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়েছিলেন হাইকোর্ট থেকে, এবং সেক্ষেত্রে হচ্ছে হাইকোর্ট একেবারে নির্দেশ দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আদালতে গিয়ে নমুনা না দেন, তাহলে তারা ধরে নেবেন তার তিনি অসহযোগিতা করছেন, এবং এমনকি যে তার যে রক্ষা কবচ সেটা তুলে নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়। গত 8ই জুলাই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেনি, তারপরে বিধাননগর আদালতের তরফ থেকে 18 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেট দেওয়া হয়েছিল যে আবারও তৃতীয় অর্ডার যে ভয়েস স্যাম্পেল কালেকশনের জন্য, কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য আজকে দুপুর 12টার সময় এসে তাকে ভয়েস স্যাম্পেল দিতে হবে। আমরা দেখি 11টার বাজার কয়েক মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোন, কালীঘাট রোডে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসেন বিধাননগর আদালতে। বিধাননগর আদালতে ছবিটা দেখাবো, কারণ এই ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারাও বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতি হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে গিয়েছিল সেই সময় তাকে ডিম ছড়া হয়েছিল, তাকে চোর চোর করে স্লোগান দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীকালে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় তার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা পুলিশি অ্যারেঞ্জমেন্ট, একটা বড় সংখ্যায় পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়, র্যাপিড ফোর্স রাখা হয়। বিধাননগর কমিশনারের আধিকারিকরা তারা এসে উপস্থিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে রাস্তা রয়েছে যেখান থেকে হচ্ছে সাধারণত যা কোনো অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করার পরবর্তীকালে এই রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়, আমরা দেখেছি সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো। তার জন্য এই যে রাস্তাটি রয়েছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছিলেন, কোনো কিছু যাতে উড়ে এসে না পড়ে, ডিম বা কোনো কিছু, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের হাতে থাকা এই যে ঢালগুলো রয়েছে র্যাপিড ফোর্সের, এবং সেই ঢাল দিয়ে একেবারে গার্ড করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাতে কোনো কিছু উড়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে না পড়ে। এবং তারপরে দেখলাম একবারে পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করলেন। কোনো রকমভাবে এখানে জমায়েত পুলিশ করতে দেয়নি কাউকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মধ্যে ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য বিধাননগর আদালতে এসে পৌঁছেছেন, এবং আর কিছুক্ষণের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে ভয়েস স্যাম্পেল কালেকশনের যে প্রক্রিয়ার কাজ সেটা শুরু হবে।
একেবারে আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল দেওয়ার কাজ শুরু হবে। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল দিতে হবে, এই নির্দেশ কিন্তু আদালতের ছিল এবং বিধাননগর আদালতের বিচারক যেই নির্দেশ দিয়েছেন তাকে মান্যতা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এই নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন সময় বিধানসভা নির্বাচনের ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন। কি বলেছিলেন দেখুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এই ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল প্রথমে 30শে জুন এবং তারপর 8ই জুলাই। দুটো ডেডলাইনই কিন্তু তিনি মিস করেন, বরং তিনি 30শে জুনের পর কলকাতা হাইকোর্টে চলে গিয়েছিলেন। যে এফআইআর হয়েছিল সেই এফআইআর খারিজের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। যদিও আদালতের কড়া নির্দেশের পর 10 তারিখে কিন্তু সেই আবেদনও প্রত্যাহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। তবে কলকাতা হাইকোর্ট বারবার কিন্তু কড়া নির্দেশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যে রাজনৈতিক পালাবদল না হতো তাহলে তার এই বক্তব্যের কি প্রতিফলন হতে পারত, সেই মন্তব্য কিন্তু আদালত করেছিল। আমি সরাসরি আবার আপনাদের আদালত চত্বরে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসে পৌঁছলেন বিধাননগর কোর্টে। এই ভয়েস স্যাম্পল টেস্টের প্রসিডিওর কি, কাদের কাদের উপস্থিতিতে এই ভয়েস স্যাম্পল টেস্ট হবে? দেখো, এই ভয়েস স্যাম্পল টেস্টের যে প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে যে এক হচ্ছে আদালতের মধ্যে ভয়েস স্যাম্পলটি কালেকশন করা হবে। সেক্ষেত্রে হচ্ছে যিনি তদন্তকারী অফিসার তিনি থাকবেন, যারা টেকনিক্যাল এক্সপার্ট তারা থাকবে, ফরেন্সিক টিমের সদস্যরা থাকবেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য সামনে এসেছিল, যেটা অভিযোগ, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সব কণ্ঠে যে শব্দ শোনা গেছিল ডিজে মন্তব্য, এবং সেইটা হচ্ছে একেবারে সেই ভিডিও সিআইডি ইতিমধ্যে সংগ্রহ করেছে, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ মিলিয়ে দেখা। এটা তদন্তের জন্য যেটা প্রয়োজন রয়েছে, যে ব্যক্তি এই মন্তব্য করছিলেন সেই ব্যক্তির অডিওর সঙ্গে একেবারে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তির অডিও মিলিয়ে দেখা, এবং এটা হচ্ছে মামলার তথ্য প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই হচ্ছে ভয়েস স্যাম্পল টেস্ট, এবং সেই ভয়েস স্যাম্পল টেস্টটা বেশ সময় লাগে, এবং এই প্রক্রিয়াটা প্রথমে শুরু করতে এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কণ্ঠ নেওয়া হবে, এবং নেওয়ার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শব্দ ব্যবহার করছেন, যে শব্দ তিনি ভয়েস স্যাম্পল কালেকশনে হবে, এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, অর্থাৎ যেটা হচ্ছে তার যে ভিডিওগুলো কালেক্ট হয়েছে এই ডিজে মন্তব্যে, সেইটার সঙ্গে মিলিয়ে দেখাটা, অর্থাৎ এই ব্যক্তির যেটা বক্তব্য রয়েছে, যেটা ভিডিওতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সেটা মিলিয়ে দেখাটা জন্য এই ভয়েস স্যাম্পল কালেকশন। এটা একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে বেশ সময় লাগে, এবং সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল কালেকশন সিআইডি করতে চেয়েছে, কারণ তদন্তকারীদের কাছে তদন্তের কোনো খুঁটিনাটি বিষয় সমস্ত দিকটা করার জন্য এইটা একটা নিয়মের মধ্যে পড়ে, প্রসিডিংয়ের মধ্যে পড়ে। কারণ হচ্ছে
যেটা হচ্ছে কোনো মামলা, যেমন তুমি দেখো যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, পাশাপাশি হচ্ছে যেটা হচ্ছে সরাসরি যে তথ্য প্রমাণ, সেগুলো তারা সংগ্রহ করেন। ঠিক এটাই হচ্ছে যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ডিজে মন্তব্যের। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যগুলো করেছিল তার অডিওগুলো তারা সংগ্রহ করেছেন। সেই অডিও, সেইখানে যিনি কথা বলছেন তার সঙ্গে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটাকে একেবারে মিলিয়ে দেখা হবে, এবং অর্থাৎ দুটো যে একই ব্যক্তির কণ্ঠ, সেইটার জন্যই হচ্ছে এই ভয়েস স্যাম্পেল কালেকশন। এবং সেই প্রসিডিংটা পুরোটা সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগবে। আগে বেশ কিছুটা নিয়ম কিছু কাজ রয়েছে, সেইগুলো করা হবে, এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পেল কালেকশন সেটা শুরু হবে। এটা গোটা একটা প্রসেস, এবং এই প্রসেসটা সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগবে। আদালত জুড়ে আমরা দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছে বিধাননগর কমিশনারেটে, তারা সেখানে উপস্থিত রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে এই যে বিধাননগর আদালতের ওপরে তিনি গিয়েছেন, এবং গিয়ে নিজের ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য তিনি এসে পৌঁছেছেন। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডিজে মন্তব্য, ডিজে যে মামলা, যেটা সিআইডি গ্রহণ করেছে এই মামলা তদন্তভার, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভয়েস স্যাম্পেল দেবে আদালতের কাছে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি যদিও এই ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়াকে গুরুত্ব দিতে নারাজ। কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এইসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। আমরা চাইছি 1 বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়। একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি। তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্যে শিল্পায়ন চাইছে, এ রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর সাথে এমএসএমই প্রকৃত অর্থে আরও বাড়ুক, সেটা চাইছি। আমরা এইসব কাজ করছি। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায়, কে লুকিয়ে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের আলোচনার ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চাইছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।